বন্ধুরা নমস্কার। বন্ধুরা, বিহারের নতুন মুখ্যমন্ত্রী কি তেজস্বী যাদব? তেজস্বী যাদবই কি বিহারের নতুন নায়ক হবে? লালু প্রসাদ যাদব দীর্ঘদিন জেল খেটে এসেছেন, সেই লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কি বিহার বিজেপির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ? বিজেপি কি বিহারের আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে মাত্র ৩৫ বছরের এই যুবককে? কেন? তার কারণ হলো একটা ভিডিও লিক হয়েছে, বিজেপির একটা গোপন বৈঠকের ভিডিও লিক হয়েছে। যে বৈঠকে বিহারের উপমুখ্যমন্ত্রী ছিলেন, মানে বিজেপির নেতা সম্রাট চৌধুরী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ছিলেন। সেইখানে দেখা গেছে সেই ভিডিওতে সম্রাট চৌধুরী, যিনি বিজেপির বড় নেতা এবং উপমুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে তারা যাতে কোনো মতেই এই তেজস্বী যাদবকে বেশি আক্রমণ না করেন। তেজস্বী যাদবকে বেশি আক্রমণ করলে নাকি তাদের ক্ষতি হবে, তাদের বেশি বেশি করে আক্রমণ করতে হবে লালু প্রসাদ যাদবকে, যে লালু প্রসাদ যাদবের রাজত্বকালটাকে তারা জঙ্গলের রাজত্বকাল বলে অভিহিত করেন। এখন লালু প্রসাদ তো অনেক আগে মুখ্যমন্ত্রী ছিলেন, তারপরে দীর্ঘদিন সময় পার হয়ে গেছে। এই সময় পরে এত সময়ের মধ্যে অনেকগুলো নির্বাচন হয়ে গেছে। সেই পুরনো সময়ের কথা এখন বললে কি আর মানুষ খাবে? মানুষ কি গ্রহণ করবে? করার কথা না। গত বিধানসভা নির্বাচনেও দেখা গেছে বিহারে আরজেডি ১ নম্বর দলে পরিণত হয়। তার মানে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে যে তীব্র প্রচার অভিযান বিজেপি চালিয়েছিল তাতে তেমন কোনো কাজ হয়নি। এবারে বলছে লালু প্রসাদ যাদবকে বেশি অ্যাটাক করতে হবে রাজনৈতিকভাবে, তেজস্বী যাদবকে করা যাবে না। কেন? তেজস্বী যাদবকে কেন্দ্র করে এত ভয় কেন? বিহারে তো নীতিশ কুমারের মতন দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী আছেন, সারা ভারতবর্ষ জুড়ে যার খ্যাতি রয়েছে, তার নাম রয়েছে, যিনি পল্টু চাচা হিসেবে বিহারে মানে বিখ্যাত, যিনি সারা ভারতবর্ষে পল্টুরাম নামেও যিনি বিখ্যাত বা অখ্যাত যাই বলেন না কেন, সেই নীতিশ কুমার রয়েছে। সঙ্গে রয়েছেন নরেন্দ্র মোদী, যিনি শুধু ভারতবর্ষের সবচেয়ে বড় নেতা না, তাকে বিজেপির লোকরা আহ্লাদে আটখানা হয়ে পৃথিবীর সবচেয়ে বড় নেতা হিসেবে আখ্যায়িত করেন। যে নরেন্দ্র মোদীকে তারা বলেন যে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, যেখানে মোদী যাবেন সেখানে শুধু জয় আর জয়, সেখানে হারের কোনো কারণ নাই। যদিও বাংলাতে এখনো পর্যন্ত জিততে পারেননি নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর বিজেপি, তারপরে আপনার নীতিশ কুমারের জেডিইউ, এরা সবাই ভয় পাচ্ছে মাত্র ৩৫ বছরের এক তরুণ যুবককে, যার বাবা জেল খেটেছেন। সেই ছেলে তো রাজনীতিতে তার কোনো অকাধি থাকার কথা না, অথচ তাকে কেন ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণ আছে বন্ধুরা। একবার আমরা মোটামুটিভাবে বিহারের হিসাবটা দেখে নিই, তারপরে বাকি কথা বলবো। এই হিসাবটা ভেরি ইন্টারেস্টিং। ২০১০ সালে যখন বিধানসভা নির্বাচন হয় বিহারে, তখন আপনার আরজেডির কাছে ২২টা আসন ছিল, মাত্র ২২টা আসন ছিল। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আরজেডির কাছে ৮০টা আসন আসে। এরপরে আপনার ২০২০ সালের বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের নেতৃত্ব এই যুবক ছেলে দিয়েছিল, এখন যদি তার ৩৫ বছর হয় তাহলে তারও ৫ বছর মাইনাস মোটামুটি ৩০-৩১ বছর বয়স ছিল তখন তেজস্বী যাদবের। তখন সে তার পার্টিটাকে, তার বাবার অবর্তমানে, তার বাবা তখন রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তার বাবার অবর্তমানে এবং তার মাকেও তেমন কিছু করতে দেখা যায়নি, সেই জায়গাতে নিজের কাঁধে নিয়ে আস্ত পার্টিটাকে ১ নম্বর দলে রেখে দেয়। ৭৫টি আসন পায়, যদিও এর আগের তুলনায় ৫টি আসন কমে, কিন্তু ৭৫ পেয়েও দলটি ১ নম্বর দলে পরিণত হয়, বিজেপি ২ নম্বরে থাকে। তার মানে তেজস্বী তার জনপ্রিয়তা নিজে প্রতিষ্ঠিত করেন বিহারের জনতার মধ্যে, এবং তরুণ মুখ হিসেবে এত দুর্ধর্ষভাবে উঠে আসে। বলা হয় সেখানে সেই সময় যদি কংগ্রেস একটু সিরিয়াসলি লড়াই করত, তাহলে ২০২০ সালেই বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব থাকতো। কিন্তু কংগ্রেস সেই দায়িত্ব জ্ঞান নিয়ে সেই দারুণভাবে লড়াইটা করেনি, যার কারণে কংগ্রেসকে অনেকগুলো আসন ছেড়ে দিল, কংগ্রেস ভালো রেজাল্ট করতে পারেনি। তার কারণে শুধুমাত্র বিজেপি এবং জেডিইউ সরকার
প্রতিষ্ঠিত হয়। তো তেজস্বী যাদব কিন্তু 2020 সালে তার দম দেখিয়েছিল এবং এরপরে যখন মাঝপথে আপনার নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে ইন্ডিয়া জোটে আসে এবং বিহারে আপনার আরজেডির সঙ্গে মিলে আবার মুখ্যমন্ত্রী হন, সরকার গঠন করেন, তখন উপমুখ্যমন্ত্রী হয় তেজস্বী যাদব। অল্প সময়ের মধ্যে এই ছেলেটার নেতৃত্বে বিহারে প্রচুর লোককে, যুবক যুবতীদেরকে চাকুরি দেওয়া হয়, অনেকগুলো কাজ করা হয়। অল্প সময়ের মধ্যে এত কাজ করে ফেলে যে সেই কাজগুলো করে সে বিহারের জনমানুষের মধ্যে একটা স্থায়ী জায়গা করে নেয় এবং এটা প্রমাণ করে দেয় যে সে নতুন চিন্তা ভাবনা নিয়ে এসেছে এবং তার নেতৃত্বে আগামী দিনে বিহারে যুবক যুবতীদের সরকারি চাকুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, রোজগারের ব্যবস্থা তৈরির সুযোগ রয়েছে। ফলে এক সময়ের যে জঙ্গলের রাজত্ব তার বাবার নেতৃত্বে ছিল বলে অভিযোগ ছিল, সেটা কিন্তু তেজস্বী যাদবের বিরুদ্ধে সেই অভিযোগটা বিজেপি জেডিইউ কেউ করতে পারেনি। এই যে ইমেজটা তৈরি করেছে তেজস্বী যাদব, এই ইমেজটা এতটা শক্তিশালী হয়ে গেছে যে বিজেপির নেতারা, তাদের কাছে এখনো নরেন্দ্র মোদী আছেন, তাদের কাছে এখনো অমিত শাহ আছেন, তাদের কাছে এখনো জেপি নাড্ডা আছেন, তাদের কাছে এখনো মোহন ভাগবত আছেন। মোহন ভাগবত বিজেপির নেতা না হলেও, আরএসএস এর প্রধান হলেও, তিনি একরকম বিজেপির নেতার মতনই বিভিন্ন নির্বাচনগুলোতে ভূমিকা পালন করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তো এরা সবাই রয়েছেন বিজেপির কাছে। তারপরেও এই আস্ত বিজেপিটা ভয় পাচ্ছে একটা তরুণ ছেলেকে। তার মানে তো তার মধ্যে কিছু একটা আছেই, তার মানে তো তার ক্যাপাসিটিকে তারা মান্যতা দিচ্ছেন, এটা মানতেই হবে। তার মানে তো তারা এখন তেজস্বী আতঙ্কে জবুথবু হয়ে গেছেন, তারা ভয় পাচ্ছেন তেজস্বী যাদবকে। আর এই ভয়টাই মোটামুটি ইঙ্গিত দিচ্ছে যে বিহার আগামী দিনে কোন পথে যেতে পারে, বিহারে কি হতে পারে। যার কারণে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এখন ল্যান্ড ফর জব স্ক্যামের যে অভিযোগ ছিল, সেই অভিযোগে এখন তাদের পরিবারটাকেই জেলে ঢোকানোর জন্য মোটামুটি তৎপরতা শুরু হয়েছে। অর্থাৎ তেজস্বীকে কোনো না কোনোভাবে রাজনীতির ময়দান থেকে, নির্বাচনের ময়দান থেকে দূরে ঠেলতেই হবে, তার জন্য একটা মোটামুটিভাবে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। তো বিহারের এই অবস্থাতে আমরা যদি একবার দেখি যে 2010 সালে জেডিইউ কোথায় ছিল, 115টা আসন ছিল জেডিইউর কাছে, মানে নীতিশ কুমারের পার্টির কাছে। 2010-এর পরে 15 বিধানসভা নির্বাচনে 115 থেকে 71-এ নেমে আসে, আর 2020-তে মানে লাস্ট বিধানসভা নির্বাচনে 43-এ নেমে যায়। জেডিইউকে বিজেপি মোটামুটি শেষ করতে করতে অর্ধেক শেষ করে দিয়েছে, অর্ধেকের মোটামুটি 3 ভাগের 1 ভাগ শেষ করে দিয়েছে। বিজেপিরও ক্ষতি হয়েছে। বিজেপি 2010 সালে 91 এমএলএ জেতাতে পেরেছিল, তারপরে 2015-তে 53-তে সেটা নেমে যায়, আর 2020-তে জেডিইউকে খেয়ে বিজেপির মেয়াদ একটু বৃদ্ধি হয় এবং 74-এ পৌঁছায়, কিন্তু 1 নম্বরে যেতে পারেনি। আর জেডি 22 থেকে 80, 80-র পরে 75 হয়ে 1 নম্বর। কংগ্রেস 2010-এ ছিল 4, 2015-তে 27 আর 2020-তে 19-এ নেমে যায়। কংগ্রেসের এই অবনতির কারণে একমাত্র আপনার আরজেডি মানে ইন্ডিয়া জোটের সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে পারেনি। বর্তমানে মাঝখানে কিন্তু কিছু উপনির্বাচন হয়ে গেছে। এই উপনির্বাচনগুলোতে অভিযোগ উঠেছিল যে সম্পূর্ণ প্রশাসন, সম্পূর্ণ আপনার পুলিশ এবং নির্বাচন কমিশন এদের সবাইকে ব্যবহার করে নাকি আপনার নির্বাচনের রেজাল্টটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, যার ফলে বিজেপি বর্তমানে 1 নম্বর আছে 84 জন এমএলএ নিয়ে, জেডিইউ আছে 48 জন এমএলএ নিয়ে, আর হাম পার্টি আছে 4 জন, ইন্ডিপেন্ডেন্ট 2, মিলে 138 জন আপনার এমএলএ আছে বিজেপি ইয়ের কাছে, এনডিএর কাছে। আরজেডির কাছে আছে 72, ওই কমে গেছে উপনির্বাচনের কারণে। কংগ্রেসের কাছে একটু কমে গেছে 19 থেকে 17। সিপিআই এমএল এর কাছে 11 আছে, সিপিআই এর কাছে 2, সিপিএম এর কাছে 2, এই মিলে ইন্ডিয়া জোটের কাছে আছে 104। বিহারে 122টা আসন দরকার 243 সদস্য বিশিষ্ট বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য। 104 থেকে 22 কিন্তু খুব বেশি দূরে না, 18টি মাত্র আসনের দূরত্ব। আবার বিজেপির কাছে আছে 138, অর্থাৎ 122-এর পর 138 মানে মাত্র 16টি বেশি আছে বিজেপি না এনডিএ জোটের কাছে। তো এইরকম একটা অবস্থাতে
আপনার ভোট শেয়ারটা একবার দেখি। ভোট শেয়ার গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন বিজেপিরও সিট কমেছিল আর জেডিইউর সিট কমেছিল। গত লোকসভা নির্বাচনে বিজেপি 20.52% ভোট পেয়েছিল, জেডিইউ পেয়েছিল 18.52%, আর লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ান তারা পেয়েছিল 6.47%। আরজেডি পেয়েছিল 22 মানে বিজেপির চেয়ে বেশি ভোট পেয়েছিল আরজেডি 22.14%। কংগ্রেস পেয়েছিল 9.20%, সিপিআইএমএল পেয়েছে 2.99%। অর্থাৎ ভোটের দিক থেকেও আরজেডির ভোট যে বাড়ছে সেটা এখানে প্রমাণিত সংখ্যার হিসাবে। তো তার কারণে বিহারের বিধানসভা নির্বাচনে লালু প্রসাদ যাদবের ছেলের তেজস্বীকে ট্যাকেল করার জন্য এক তো হলো নরেন্দ্র মোদী অলরেডি বিহারে আসা যাওয়া শুরু করেছেন। 24 তারিখ তিনি বিহারের ভাগলপুরে র্যালিও করেছেন, ভাষণ টাষণও দিয়েছেন, এবং বিহারের নেতারা বলছেন যে আর কিছুদিন পরে নাকি প্রধানমন্ত্রী বিহারে ডেইলি প্যাসেঞ্জারি শুরু করবেন, যেরকমভাবে আপনার 2021 সালে বাংলাতে তিনি ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন বলে বারবার অভিযোগ উঠেছে। তো এইরকমভাবে বিহারও ডেইলি প্যাসেঞ্জারি করবেন শুধুমাত্র তেজস্বী যাদবকে ট্যাকেল করার জন্য। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার ছেলে নিশান্ত কুমারকে রাজনীতিতে নামাচ্ছেন, কারণ তেজস্বীকে তিনি নিজে ট্যাকেল করতে পারছেন না। তার কারণে তার ছেলেকে এখন ময়দানে নামাতে হচ্ছে তেজস্বীকে। তেজস্বীরও বয়স কম, তার ছেলেরও বয়স কম, কিন্তু তেজস্বীর চেয়ে আপনার নীতিশ কুমারের ছেলের বয়স কিন্তু অনেক বেশি। তেজস্বী যাদবের বয়স মাত্র 35 বছর, আর নীতিশ কুমারের ছেলের নিশান্ত কুমারের বয়স হলো 47 বছর। তো সেই দিক থেকে দেখতে গেলে একদম তরতাজা তরুণ হলো তেজস্বী যাদব। আর এই তার তরতাজা ভাব এবং আধুনিক চিন্তা ভাবনা এবং কর্মতৎপরতা আর দুর্ধর্ষ ভাষণ দেওয়া এবং প্রচুর পরিশ্রম করার প্রবণতার কারণে বিহারে এত বড় বড় দলগুলির এত বড় বড় নেতারা, এত শক্তিশালী নেতারা, যারা পারলে সারাটা পৃথিবীকে এদিক থেকে ওদিক করে দিতে পারে, তারা ভয়ে কাতর হয়ে আছেন। যে ভিডিওটা লিক হয়েছে, এই ভিডিওটাই প্রমাণ দিচ্ছে যে তেজস্বী যাদবই এখন তাদের সবার ভয়ের কারণ, আস্ত এনডিএ জোটের ভয়ের কারণ, এক 35 বছরের যুবক। আর এটাও খেয়াল করার মতন বিষয়, বিজেপির মতন একটা ক্যাডার বেসড পার্টির, বলা হয় না সংগঠন মহৎ শক্তিশালী এই শক্তিশালী সংগঠনের পার্টিটার একটা অত্যন্ত উচ্চ স্তরের গোপন বৈঠকের ভিডিও কিভাবে বাইরে বেরিয়ে আসে, ভিডিও কিভাবে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছে যে বিজেপির ভেতরে অসন্তোষ কোন জায়গাতে, বিজেপির ভেতরে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কোন্দল, এবং দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে কাজ করা মানুষরা কোন জায়গা পর্যন্ত পৌঁছে আছে, সেটা এই ভাইরাল হওয়া, লিক হওয়া ভিডিওই প্রমাণ দিচ্ছে। আর এটাও কি তেজস্বী যাদবেরই কোনো খেলা? সর্বশক্তিমান ঈশ্বর জানেন একমাত্র। আপনাদের কাছে উত্তর থাকলে কমেন্ট বক্সে দেবেন। বিহারের বিধানসভা নির্বাচন ভীষণ ইন্টারেস্টিং স্টেজে চলে আসছে, তার কারণে নজর রাখতেই হবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।